হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ রয়েছো। এসএসসি জিডি জিকে ক্লাসের আজ হচ্ছে আমাদের 45 নম্বর ক্লাস। প্রত্যেক দিন আমরা 2024 সালে পরীক্ষা হয়েছে তার প্রত্যেকটা শিফটের একটা শিফট করে প্রত্যেক দিন 20টা করে প্রশ্নোত্তর আলোচনা করছি। তো আজকে আমরা করব 6-3-2024 সালে পরীক্ষা হয়েছিল তার সেকেন্ড শিফটে পরীক্ষা হয়ে যে 20টা প্রশ্ন জিকে থেকে এসেছিল সেই 20টা প্রশ্ন আলোচনা করব। তো মন দিয়ে দেখো, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে, ঠিক আছে? আর আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, যদি জয়েন না করে থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অতি অবশ্যই তোমরা আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন করে যাবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। কি আছে দেখো, প্রথম প্রশ্ন, মন দিয়ে দেখো, স্কিপ করো না, লাস্ট পর্যন্ত দেখবে। গুগ্গা নাওমি কোন রাজ্যে পালিত হয়? গুগ্গা নাওমি, বেশি ডিটেলসে যাব না, একটু একটু করে সবগুলো তোমাদের বলে দেবো, ঠিক আছে? গুগ্গা নাওমি বলছে কোন রাজ্যে পালিত হয়? গুগ্গা নাওমি, চলো, গুগ্গা নাওমি হচ্ছে একটা ফেস্টিভ্যালের নাম, ঠিক আছে? গুগ্গা নাওমি একটা ফেস্টিভ্যালের নাম। তো এখানে এই যে ফেস্টিভ্যালটা, এটা হচ্ছে সাপকে ভগবান হিসেবে পুজো করা হয়, স্নেক গড যাকে বলা হয়, সাপকে ভগবান হিসেবে পুজো করা হয়। আর উত্তর ভারতের অনেকগুলো রাজ্যেই এই উৎসবটা হয়ে থাকে। তো যেহেতু উত্তর ভারতের একটা রাজ্যই এখানে অপশান আছে, হরিয়ানা, তাই আমরা হরিয়ানা কারেক্ট করব, ঠিক আছে? হরিয়ানা ছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, এই সব রাজ্যগুলোতে এই উৎসবটা হয়ে থাকে, ঠিক আছে? এটা হ্যাঁ, এটা একটা ধর্মীয় উৎসব। চলো নেক্সট প্রশ্নে যাব। আর হরিয়ানার যদি আরও আমরা উৎসবের কথা বলি তো বসন্ত পঞ্চমী আছে, জন্মাষ্টমী রয়েছে, কুরুক্ষেত্র ফেস্টিভ্যাল আছে, ম্যাঙ্গো উৎসব, অনেক কিছু আছে, ঠিক আছে? চলো 2 নম্বর প্রশ্নটা দেখো, ক্লাসটা ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দেবে, তোমার বন্ধুদের সাথে প্রত্যেকে শেয়ার করবে, ঠিক আছে? চলো দ্বিতীয় প্রশ্নটা কি আছে দেখো, রাজ্যসভার সর্বোচ্চ আসন কত এবং রাষ্ট্রপতি কর্তৃক কতজন সদস্য মনোনীত হয়? রাজ্যসভার সর্বোচ্চ আসন কত? দেখো, আমরা জানি আমাদের আইনসভা হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট, উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভা, নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা। তো রাজ্যসভার যে সদস্য ক্যাপাসিটি সেটা হচ্ছে 250, 250 জন সদস্য নির্বাচিত হবেন, 12 জন সদস্য হচ্ছে নমিনেটেড, রাষ্ট্রপতি দ্বারা নমিনেটেড। তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে? 250 এবং 12। আর লোকসভা নিম্নকক্ষ, লোকসভার ক্যাপাসিটি হচ্ছে বর্তমানে 550 জন, ঠিক আছে? আর প্লাস 2 জন রাষ্ট্রপতি দ্বারা অ্যাংলো ইন্ডিয়ানকে নমিনেট করা হয়ে থাকে। আর এখানে 12 জন ভারতের বিভিন্ন সাংস্কৃতিক, ক্রীড়া, বিভিন্ন জায়গা থেকে 12 জনকে নমিনেট করা হয়। তো 250 এবং 12 অর্থাৎ 262। বর্তমানে যদি সিট সংখ্যা বলা হয় তাহলে বর্তমানে রাজ্যসভায় আসন রয়েছে 233টা ইলেক্টেড এবং তার সঙ্গে 12টা রাষ্ট্রপতি দ্বারা সিলেক্টেড। 245 জন রাজ্যসভার মেম্বার বর্তমানে রয়েছেন। আর কিন্তু যদি অ্যাকচুয়াল যদি এটার ক্যাপাসিটি বলা যায় তখন হবে 250 এবং 12। নেক্সট প্রশ্ন দেখো, সবুজ বিপ্লবের ক্ষেত্রে HYVS এর সম্পূর্ণ নাম কি? এমন একটা দিন দেখাতে পারবে না যেখানে সবুজ বিপ্লব থেকে প্রশ্ন নেই, এমন একটা শিফট দেখাতে পারবে না, ঠিক আছে? এই যে সবুজ বিপ্লব, প্রত্যেক দিন সবুজ বিপ্লব, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেন্সাস, এই কয়েকটা যে বিষয় আছে না, এমন একটা শিফট নেই যেখানে প্রশ্ন নেই। কারেক্ট আনসার হয়ে যাবে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডস, হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিড, উচ্চ ফলনশীল জাতের বীজ, ঠিক আছে? অপশন ডি কারেক্ট আনসার। সবুজ বিপ্লব ভারতে শুরু হয়েছিল 1960-এর দশকে। ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় MS স্বামীনাথনকে, বিশ্বের সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বরলগকে। 4 নম্বর হচ্ছে, মৌর্য যুগে চন্দ্রগুপ্ত মৌর্যের শিক্ষক কে ছিলেন? মৌর্য যুগে চন্দ্রগুপ্ত মৌর্যের শিক্ষক কে ছিলেন? দেখো, মৌর্য যুগে যদি আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের কথা বলি তো চন্দ্রগুপ্ত মৌর্য যুগের মৌর্য বংশের সূচনা করেছিল, ঠিক আছে? কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত বা চাণক্যের সহায়তায় তিনি মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের শিক্ষক ছিলেন কৌটিল্য, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তিনি এটা 320 খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠা করেছিলেন এবং 298 খ্রিস্টপূর্বাব্দ তিনি মগধের বা মৌর্য বংশের শাসন করেছিল, ঠিক আছে? আচ্ছা, তোমরা এখানে কমেন্ট করবে যে মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? তোমরা কমেন্ট করবে, দেখি কে কে পারে, অবশ্যই কমেন্ট করবে কমেন্ট বক্সে। নেক্সট দেখো 5 নম্বর, কিংবদন্তি ভারতীয় শাস্ত্রীয় বাঁশিবাদক তার বাঁশুরি
বাম্বু মাসি বা বাঁশের মাসি এবং তার মন্ত্রমুগ্ধ পরিবেশনের জন্য পরিচিত তিনি কে? এই যে অপশনগুলো আছে তাদের মধ্যে একজনই এখানে বিখ্যাত বাঁশিবাদক আছেন, তিনি হচ্ছেন হরিপ্রসাদ চৌরাশিয়া। বিখ্যাত বাঁশুরি বাদক হরিপ্রসাদ চৌরাশিয়া, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। যদি আমরা আরও কয়েকজন বাঁশিবাদকের নাম বলি তখন মনে রাখবে পান্নালাল ঘোষ, ভেরি ইম্পর্ট্যান্ট একটা নাম পান্নালাল ঘোষ, পরীক্ষায় আসে পান্নালাল ঘোষ। তারপর যেমন হচ্ছে রনু মজুমদার, রনু মজুমদার। তারপর হচ্ছে তোমাদের যেমন নিত্যানন্দ হলদিপুর, এই নামগুলো মনে লাগবে। পান্নালাল ঘোষ নামটা সব থেকে বেশি পরীক্ষায় আছে। রঘুনাথ প্রসন্ন এই নামটাও আসে। ঠিক আছে, চলো হরিপ্রসাদ চৌরাশিয়া, পান্নালাল ঘোষ এই দুটো নাম পরীক্ষায় সব থেকে বেশি আসে। 6 দেখো, যখন কিছু বৃত্তাকার, যখন কোনো কিছু বৃত্তাকার পথের সাথে ত্বরান্বিত হয় ড্যাশ এটিকে বৃত্তে চলতে থাকে। অর্থাৎ এই ধরো এটা কেন্দ্র, এইদিকে যদি একটা বৃত্তে যদি একটা পাথর এইভাবে গড়াগড়ি, এখানে একটা পাথর থাকে, এইভাবে আমরা দড়িতে বেঁধে এইদিকে যদি ঘোরাতে থাকে তাহলে কোন বল এখানে কাজ করে? এখানে যে বলটা কাজ করে সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল কাজ করে। অর্থাৎ ঘুরতে সাহায্য করে কোন বল? এটিকে ড্যাশ বৃত্তে চলতে থাকে, অর্থাৎ কেন্দ্রমুখী বল বৃত্তে চলতে থাকে। কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিপেটাল বল যাকে বলা হয়, এটা একে ভিতরের দিকে টেনে রাখে। আর বাইরের দিকে চলে যাওয়ার জন্য একটা বল কাজ করে, সেটা হচ্ছে সেন্ট্রিফুগাল বল বা বহির্মুখী বল। যদি তোমার কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিপেটাল বল থেকে যদি সেন্ট্রিফুগাল বল বা যদি বহির্মুখী বলটা বেশি হয় তখন এই দড়িটা ছিঁড়ে যায় এবং পাথরটা দূরে সরে যাবে, দূরে পড়ে যাবে। ঠিক আছে, ওটা বেশি হলেই হয়ে যাবে তখন। অপশন ডি কারেক্ট আনসার। 7 নম্বর হচ্ছে অর্থনীতিবিদরা ভারতীয় খামারগুলিতে বিরাজমান বেকারত্বকে ড্যাশ বেকারত্ব বলে অভিহিত করেছেন। ভারতের যে ফ্যাক্টরি বা ফার্ম, সেই ফার্ম যেটাকে এখানে খামার বলা হচ্ছে, সেখানে যে ধরনের বেকারত্ব আছে সেটা হচ্ছে ছদ্ম বেকারত্ব বা ডিসগুইসড আনএমপ্লয়মেন্ট যেটা বলা হয় সেটাই। ঠিক আছে, নেক্সট 8 নম্বর, বঙ্গভঙ্গ হয় ড্যাশ সালে। কত সালে ভারতে বঙ্গভঙ্গ কার্যকরী হয়েছিল? প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সহজ প্রশ্ন, একদমই সহজ প্রশ্ন। আমি তোমাদের এইটুকু বলে দিচ্ছি যে বঙ্গভঙ্গ কার্যকরী হয়েছিল 1905 সালে আর বঙ্গভঙ্গ রোধ হয়েছিল 1911 সালে। তাহলে এটার উত্তর হলো 1905 ইজ দ্য কারেক্ট আনসার। এখন প্রশ্ন হচ্ছে যে কোন ভাইসরয় সে সময় ভাইসরয় কে ছিল? এই লর্ড কার্জন, এই লোকটা ভাইসরয় ছিল। আমাদের বাংলাকে দুভাগে ভাগ করেছিল লর্ড কার্জন 1905 সালে। 9, নিচের মধ্যে কোনটি কুমুদিনী লাখিয়া সবচেয়ে বিখ্যাত নৃত্যশিল্পী? কুমুদিনী লাখিয়া একজন বিখ্যাত নৃত্যশিল্পী, তিনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার কি হবে? কত্থক ইজ দ্য কারেক্ট আনসার। কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত কুমুদিনী লাখিয়া। দেখো, কত্থক নৃত্য হচ্ছে উত্তরপ্রদেশ তথা সমগ্র উত্তর ভারতের একটি ধ্রুপদী নৃত্য। এই কুচিপুড়ি এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, সাত্রিয়া হচ্ছে আসাম, ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ুর ধ্রুপদী নৃত্য। ভারতে মোট ধ্রুপদী নৃত্য রয়েছে 8টি। 10 নম্বর, মুম্বাই বাইকুল্লা রেলওয়ে স্টেশন সোমবার অর্থাৎ 24শে জুলাই ইউনেস্কোর এশিয়া প্যাসিফিক ড্যাশ পুরস্কার পেয়েছে। এই পুরস্কার ঘোষণা করা হয়েছিল নভেম্বর 2022-এ। নভেম্বর 2022-এ ঘোষণা হয়েছিল, কিন্তু 24শে জুলাই 2023 সালে এটা প্রদান করা হয়েছে পুরস্কারটা। এটা হচ্ছে কালচারাল হেরিটেজ ঘোষণা করা হয়েছিল মুম্বাইয়ের বাইকুল্লা রেলওয়ে স্টেশন। এটার দরকার নেই, আর শুধু মনে রাখবে যে মুম্বাইয়ের যে বাইকুল্লা রেলওয়ে স্টেশন এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা ইউনেস্কো কালচারাল হেরিটেজ সাইট। ভারতে প্রচুর ইউনেস্কো কালচারাল হেরিটেজ সাইট রয়েছে। তো যদি বলো বিশ্বের মধ্যে ভারতে কালচারাল হেরিটেজ সাইটের সংখ্যার অনুপাতে ভারতের স্থান কত, তাহলে বিশ্বে ভারত হচ্ছে 6 নম্বরে অবস্থিত। ঠিক আছে, বহু রয়েছে। ঠিক আছে, হাম্পির যে গুহা রয়েছে, খাজুরাহের গুহাচিত্র, ইলোরা, তাজমহল, অজন্তা, সাঁচি স্তূপ, গোয়ার চার্চগুলো, মহাবলীপুরমের মন্দির, প্রচুর রয়েছে ভারতে কালচারাল হেরিটেজ। ঠিক আছে, 11 দেখো, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ডেসের সাথে। যে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলতে কোনটা? 1969 থেকে 74, এটা হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এটার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এটা কিসের ভিত্তিতে? নেট ডোমেস্টিক প্রোডাক্ট।
নেট এনডিপি যাকে বলা, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। 12 নম্বর দেখব আমরা, লক্ষ্য সেন কোন খেলার সঙ্গে যুক্ত? লক্ষ্য সেন কোন খেলার সঙ্গে যুক্ত? টেবিল টেনিস, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন। লক্ষ্য সেন কোন খেলার সঙ্গে যুক্ত বলতে হবে। তো কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত, সেখান থেকেও প্রত্যেক দিন কিন্তু একটা প্রশ্ন থাকেই, কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত আর কোন মাঠের দৈর্ঘ্য প্রস্থ কেমন, বলের ওজন কেমন, এই ধরনের প্রশ্ন প্রত্যেক দিনই থাকে। তো যদি বলা হয় লক্ষ্য সেন কোন খেলার সঙ্গে যুক্ত, তখন কি বলবে? ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। সাউন্ডের সমস্যা হতে পারে, বাইরে মিউজিক সিস্টেম চালু আছে, জোরে ব্যান্ড পার্টি গান বাজাচ্ছে, তো একটু ম্যানেজ করে নিও। 13 নম্বর হচ্ছে, একটি সরকারি বাজেটের পরিপ্রেক্ষিতে রাজস্ব ঘাটতি বা ফিসক্যাল ডেফিসিট শব্দটি কী বোঝায়? ফিসক্যাল ডেফিসিট শব্দটা কী বোঝায়? ফিসক্যাল ডেফিসিট বা রাজস্ব ঘাটতি। রাজস্ব ঘাটতি কাকে বলবো? যদি আমাদের টোটাল যে দেশে রেভিনিউ বা টোটাল ইনকাম যেটা হলো, তার থেকে যদি খরচটা বাজেটে বেশি হয়, সেটাকে আমরা রাজস্ব ঘাটতি বলবো। ঠিক আছে? সরকারি ব্যয়, সরকারি রাজস্বের মধ্যে যে পার্থক্য, আমরা যেটা ব্যয় করব এবং রাজস্ব যেটা সারা দেশে আসবে, সেটার মধ্যে যে পার্থক্য, সেটাকে ফিসক্যাল ডেফিসিট বা রাজস্ব ঘাটতি বলবো। 14 নম্বর হচ্ছে, 2023 সালের জুন মাসে কে ভিয়েতনামের জাতিসংঘের আউটার স্পেস অ্যাফেয়ার্স অফিসের পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছে? তো দরকার নেই, পুরনো প্রশ্ন এটা। আরতি হল্লা মাইনি উত্তর হবে, দরকার নেই, এটা পুরনো প্রশ্ন। 15 নম্বর দেখো, পুরুষদের শর্টপুট খেলায় মেটাল বলের ওজন 1.5 কেজি। পুরুষদের যে শর্টপুট খেলা প্রত্যেকেই জানো, আমরা বিভিন্ন যখন স্কুল লাইফে ক্রীড়ায় অংশগ্রহণ করেছি, শর্টপুট খেলাটা জানো, ডিসকাস থ্রো, শর্টপুট। তো যে মেটাল বল থাকে সেটার ওজন হচ্ছে 7.26 কেজি, 7.26 কেজি থাকে। 16 হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন বৈশিষ্ট্যটি এই ধারণাটিকে প্রতিফলিত করে যে ক্ষমতার কেন্দ্রীভবন রোধ করার জন্য সরকারের ক্ষমতা নির্বাহী, আইন এবং বিচার বিভাগীয় শাখার মধ্যে ভাগ করা হয়েছে? এটা কি হয়েছে? ক্ষমতার বিভাজন। ভারতে কি করা হয়েছে? ক্ষমতার বিভাজন করা হয়েছে। কিভাবে? অর্থাৎ ভারতের লেজিসলেটিভ পাওয়ার, এক্সিকিউটিভ পাওয়ার এবং জুডিশিয়ারি, এই 3 ভাগে ভারতের যে মেন ক্ষমতা, সেটাকে 3 ভাগে ভাগ করে দিয়েছে। লেজিসলেটিভ, তারপর হচ্ছে এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি, 3 ভাগে ভাগ আছে। এটা হচ্ছে ভারতের ক্ষমতার, প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা জেলাতে ক্ষমতার 3 ভাবে বিভাজন আছে। ঠিক আছে? 17 দেখো, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা স্কিম সম্পর্কে নিম্নের কোনটি ঠিক? এটা দেখো, উপরের 1 এবং 2 দুটোই ঠিক হবে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা স্কিম হলো একটি কেন্দ্রীয় সেক্টর স্কিম, আর এই স্কিমটি 18টি ব্যবসায় নিযুক্ত কারিগর এবং কারিগরদের কভার করে। ঠিক আছে? চলো একটু দ্রুত করবো, সাউন্ড প্রচুর জোরে সাউন্ড আসছে, আশা করি তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না, যদি শুনতে পাচ্ছ একটু ম্যানেজ করে নাও। নিচের কোন শব্দটি কত্থকে দাঁড়ানোর জন্য ব্যবহৃত হয়? যে কত্থক ডান্স, সেই কত্থক ডান্সে দাঁড়ানোর জন্য ব্যবহৃত হয় কোনটি? থট বা দ্যাট শব্দটি। ঠিক আছে, অপশন বি। 19 হচ্ছে, ফুটবলের স্পেসিফিকেশন হলো একটি পরিধি ড্যাশের মধ্যে হওয়া উচিত। যে ফুটবল থাকে, সেই ফুটবলের পরিধিটা হতে হবে কত? ফুটবলের পরিধি মানে এই যে পরিধি, এই যে এটা কত হতে হবে? 68 থেকে 70 সেন্টিমিটার। 68 থেকে 70 সেন্টিমিটার হতে হবে। 20 নাম্বার হচ্ছে, গৌতম বুদ্ধ সাধারণ মানুষের ভাষায় শিক্ষা দিয়েছেন। কোন ভাষায় শিক্ষা দিয়েছেন? প্রাকৃত ভাষায় শিক্ষা দিয়েছেন। অপশন এ ইজ দ্য কারেক্ট। আমাদের 20টা প্রশ্ন আপাতত শেষ হলো। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, শেয়ার করবে, নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর যদি পিডিএফগুলো নিতে চাও 2021, 22, 23, 24, তাহলে কিন্তু আমাদের যে নাম্বার দিলাম, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে একটু তোমরা যোগাযোগ করো, প্রসেসটা বলে দেবো কীভাবে পিডিএফ পাবে। থ্যাংক ইউ।